সিরিয়া শান্তি আলোচনা চালিয়ে নেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। সৌদিতে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে আটক ৩৩। আইওয়াতে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রধান দুই দলের প্রার্থীরা। নাগরিকত্ব আইন অনুমোদন, দ্বৈত নাগরিকত্বের সুযোগ বাড়ছে। ম্যান সিটির কোচ হচ্ছেন গুর্দিওয়ালা। আসসালামু আলাইকুম। শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে রয়েছে আমি এবিএম আসাদুজ্জামান। এবারে বিস্তারিত। শুরুতেই থাকছে মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। বিরোধীরা সবাই সন্ত্রাসী, এই অভিযোগ করে তাদের সাথে কোনো ধরনের আলোচনা হবে না বলে জানিয়েছে সিরীয় সরকারের প্রতিনিধি। তবে এই অভিযোগ অস্বীকার করে জাতিসংঘের সিরিয়া বিষয়ক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছে আসাদ বিরোধীদের জোট HNC। এদিকে সিরিয়া শান্তি আলোচনা চালিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার রাজধানী দামেস্কের সাইদা জয়নাব মাজারে বোমা হামলার পরপরই জেনেভায় সংবাদ সম্মেলন করে বিরোধীদের সাথে শান্তি আলোচনা স্থগিত করে দেয় সিরীয় সরকার। সরকারি প্রতিনিধি বাশার আর জাফারি বলেন, জাতিসংঘের উদ্যোগে আয়োজিত শান্তি আলোচনার ব্যাপারে বিরোধী পক্ষের কোনো ধরনের আন্তরিকতা নেই, আর এই কারণেই আলোচনায় বসার আগে তারা বিভিন্ন ধরনের শর্ত আরোপ করছে। এর আগে সৌদি সমর্থিত আসাদ বিরোধীদের জোট হাইয়ার নেগোসিয়েশন কমিটি HNC জানায়, অস্ত্রবিরতি না করলে ও সরকার অবরোধ তুলে না নিলে আলোচনায় অংশ নেবে না তারা। জাফরির এই বক্তব্যের পরে জেনেভায় সিরিয়া নিযুক্ত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি স্টিফান ভি মিসচুরার সঙ্গে বৈঠক করে আসাদ বিরোধীদের জোট HNCর প্রতিনিধি দল। বৈঠক থেকে বেরিয়ে এসে HNCর মুখপাত্র বলে, সিরীয় সরকারের কোনো ধরনের বৈধতা নেই, তাই তাদের কোনো কথা কোনো ধরনের অর্থ বহন করে না। এই পরিস্থিতির জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি IS দমনে সিরিয়া সংকটের একটি রাজনৈতিক সমাধান আনার উপর গুরুত্ব আরোপ করেছেন। সৌদি আরবে সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেট সোমবারে একথা জানায়। আটককৃতদের মধ্যে ৯ জনই মার্কিন নাগরিক বলে জানা গেছে। গত ৪ দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানায় সৌদি গেজেট। আটক ৩৩ জনের মধ্যে মার্কিন নাগরিক ছাড়াও রয়েছে ১৪ সৌদি, ৩ ইয়েমেনি, 2 সিরিয়ান নাগরিক। এদিকে এখন পর্যন্ত সৌদি আরবে আটক মার্কিন নাগরিকদের ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি যুক্তরাষ্ট্র সরকার। আইওয়া অঙ্গরাজ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রাথমিক মনোনয়ন সম্পন্ন করবেন দলের তালিকাভুক্ত সদস্যরা। বেশ কয়েকটি টেলিভিশন বিতর্কের পর তাই নিজের যোগ্যতা প্রমাণে রোববার শেষ মুহূর্তের প্রচারণায় দিনভর ব্যস্ত ছিলেন রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিন্টন সহ দু দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা। আইওয়াবাসীকে সঠিক প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে আইওয়া ককাসের আগের দিন এক জনসভা শেষে ভক্ত ও দলের সমর্থকদের গান গেয়ে শোনান প্রবীণ ডেমোক্রেটিক মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে প্রতিটি অঙ্গরাজ্যে ভোট অনুষ্ঠানের রীতি থাকলেও এর শুরুটা হতে যাচ্ছে আইওয়া দিয়ে, আর এই কারণেই এই প্রাক নির্বাচনী ভোটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই অঙ্গরাজ্যটিকে। ককাস ও প্রাইমারি এই দুই ধাপের এই প্রাক নির্বাচনী ভোটের শেষে আগামী জুলাই যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলের সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত হবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের মনোনয়ন প্রার্থী। একই দিন একই এলাকায় লিবার্টি ইউনিভার্সিটি প্রেসিডেন্টের উপস্থিতিতে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে এক আলোচনা চক্রে যোগ দেয় রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী বহুল আলোচিত ও সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। And we will go on to easily beat Hillary or Bernie or whoever the hell they throw up there. যুক্তরাজ্যে ইউভুক্ত দেশগুলোতে অভিবাসীদের কমপক্ষে 4 বছর বসবাসের আগে চাকুরিকালীন বাড়তি সুবিধা না দেওয়ার প্রস্তাব করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে রোববার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের সাথে বৈঠকে এই প্রস্তাব করেন তিনি। তবে বৈঠকের পর টাস্ক জানিয়েছে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, আর তাই এই বিষয়ে আরও এক দফা বৈঠকে বসতে যাচ্ছে ক্যামেরন আর টাস্ক। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবার ক্ষমতায় আসার পর থেকে ডেভিড ক্যামেরন উঠে পড়ে লেগেছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে আলাদা করতে। ডেভিড ক্যামেরনের বক্তব্য, সেনজেন চুক্তির আওতায় EU দেশগুলোতে নাগরিকরা অতি সহজে ভ্রমণ এবং চাকুরির সুবিধা পাওয়ায় উন্নত দেশগুলোতে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।
তবে ব্রিটেন বিচ্ছিন্ন হয়ে গেলে মারাত্মক বাণিজ্যিক ক্ষতির আশঙ্কায় ইইউ চাইছে একটি সমঝোতায় যেতে। আর এরই পরিপ্রেক্ষিতে লন্ডনে রোববার ইউরোপীয় কাউন্সিলের প্রধান ডোনাল্ড টাস্কের সাথে সাক্ষাৎ করেছেন তিনি। সাক্ষাতে ক্যামেরন ইউরোপীয় ইউনিয়নে থাকার বদলে ইইউভুক্ত দেশগুলোর অভিবাসীকে কমপক্ষে 4 বছর যুক্তরাজ্যে বসবাসের আগে কোনো চাকুরিকালীন অতিরিক্ত সুবিধা না দেওয়ার একটি প্রস্তাবনা দেন। ক্যামেরনের এই সুবিধা বন্ধ হয়ে গেলেই ব্রিটেনমুখী অভিবাসীদের সংখ্যা কয়েক গুণ কমে আসবে। শনিবার ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজের সাথে বৈঠকেও তিনি একই প্রস্তাব করেন। ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্ব নিরসনে ফ্রান্সের উদ্যোগে শান্তি আলোচনা ব্যর্থ হলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে। ফ্রান্সের এমন হুঁশিয়ারিতে হতাশা প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে ফ্রান্সে আরও সংযত হয়ে কথা বলা উচিত বলে মন্তব্য করেন তিনি। এদিকে এলোপাথারি গুলি ও ছুরিকাঘাতের অভিযোগে 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। রোববার জেরুজালেমে পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ওই ফিলিস্তিনি এলোপাথারি গুলি ছুটতে শুরু করলে 3 ইসরায়েলি সেনা আহত হয়। এরপর পরই তাকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। ওই দিন আরেক ফিলিস্তিনিকে ছুরিকাঘাতের অভিযোগে ইসরায়েলি সেনারা তাকে হত্যা করে। একই দিন 2 ফিলিস্তিনি কিশোর 2 জন ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাত করে। এই ঘটনায় ওই 2 কিশোরকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি এক নাগরিক 2 মাস ধরে অনশন করে বাকশক্তি হারিয়ে ফেলেছেন বলে জানিয়েছে তার আইনজীবী। পেশায় সাংবাদিক বন্দী আল-কি কোনো রকম ওষুধও খাচ্ছেন না। মামলা ছাড়াই পশ্চিম তীর থেকে তাকে আটক ও কারাগারে পাঠানোর প্রতিবাদে তিনি অনশন করছেন। এ ধরনের সহিংসতার অবসানে শুক্রবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিউসও নতুন করে উদ্যোগ নেয়ার কথা বলেন। তবে তিনি শান্তি আলোচনা আবারও ব্যর্থ হলে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি পুলিশ ক্যাম্পের কাছে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় অন্তত 17 জন নিহত ও 25 জন আহত হয়েছে। হামলার পরপরই এর দায় স্বীকার করেছে তালেবান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, সোমবার দুপুরের দিকে কাবুলের পার্লামেন্ট এলাকার কাছে একটি পুলিশ ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী ক্যাম্পটিতে প্রবেশের সময় বাধাপ্রাপ্ত হয়ে সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বিস্ফোরণের পরপরই আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এলাকাটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। তালেবানদের সঙ্গে আফগান সরকারের চলমান শান্তি আলোচনা প্রক্রিয়ার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে চলছে মশক নিধন অভিযান। এর অংশ হিসেবে নিকারাগুয়ায় শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। পরিচ্ছন্নতা অভিযান চালানোর পর কলম্বিয়ায় কুকুটা শহরকে এডিস মশামুক্ত ঘোষণা করেছে দেশটির সরকার। ব্রাজিলের আর 10 জন নারীর মতোই হিলদা ভিনান্সিও ভেবেছিলেন বাচ্চার জন্ম তাঁর জন্য বয়ে আনবে সবচেয়ে সুখকর অনুভূতি। তবে চিকিৎসক যখন তাকে জানালেন জিকা ভাইরাসের সংক্রমণের কারণে তার শিশু মাইক্রোসেফালিতে আক্রান্ত হয়ে থাকতে পারে, তখন মুহূর্তের মধ্যে সবকিছু পাল্টে যায়। দিশেহারা হয়ে পড়েন হিলদা। মহামারী আকারে ছড়িয়ে পড়া এই রোগ নিয়ে এখন উদ্বিগ্ন ব্রাজিল সহ গোটা বিশ্বের মানুষ। জিকা ভাইরাসের বাহক এডিস জিপ্টাই মশা নিধনে সর্বোচ্চ চেষ্টা শুরু করেছে কলম্বিয়া সরকার। নিজেদের বাড়িঘর আর চারপাশ কিভাবে জিকা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ রাখা যায় এ বিষয়ে জনগণকে সচেতন করার চেষ্টা চলছে দেশটির কুকুটা শহরে। নাইজেরিয়ার বোর্নো রাজ্যের উত্তর পূর্বাঞ্চলে মাইদুগুরি শহরে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত 86 জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মাইদুগুরি থেকে 5 কিলোমিটার দূরে দলরি গ্রামে শনিবার মধ্যরাতে ঘুমন্ত মানুষের উপর জঙ্গি সদস্যরা আকস্মিক হামলা চালায়। 2টি গাড়ি ও মোটরসাইকেল যোগে গ্রামে প্রবেশ করে জঙ্গিরা প্রায় 4 ঘন্টা ধরে গ্রামবাসীর উপর নির্বিচারে গুলি ছোড়ে ও ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। অনেক মানুষ পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলেও জানা গেছে। প্রাণ বাঁচাতে গ্রামের বাসিন্দারা পালানোর চেষ্টা করলে 3টি আত্মঘাতী বোমা হামলাও চালায় জঙ্গিরা। নাইজেরিয়ায় গত 7 বছরে বোকো হারামের তাণ্ডবে প্রাণ হারিয়েছে 20,000 মানুষ, গৃহহারা হয়েছে অন্তত 40 লাখ। মিলেনিয়াম সংবাদ, এবার মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। দ্বৈত নাগরিকত্বের বিধান রেখে বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016 খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। নতুন এই আইনে ভুল তথ্য দিয়ে কেউ নাগরিক হলে অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধানের মাধ্যমে শাস্তির বিধান রাখা হয়েছে।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, সাংবিধানিক পদে কর্মরত কোনো ব্যক্তি বা প্রজাতন্ত্রের দায়িত্বে নিয়োজিত কেউ এই সুবিধা পাবেন না। নাগরিকত্বের দ্বন্দ্ব কাটাতে এবার দ্বৈত নাগরিকত্বের বিধান রেখে নাগরিকত্ব আইন প্রণয়ন করল সরকার। নতুন করে প্রণীত এই আইনের বিধান রাখা হয়েছে যে বাংলাদেশের সাথে বিরোধ বা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা নেই এমন যে কোনো দেশের নাগরিকেরা দ্বৈত নাগরিকত্বের আয়ত্তায় আসবেন। এসএসসি পরীক্ষার কারণে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা নিয়মিত বৈঠকে নাগরিকত্ব সংক্রান্ত আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে আইনটির বিস্তারিত তথ্য তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, বাংলাদেশের কোনো নাগরিক সার্কভুক্ত দেশ, আমাদের যে 8টা দেশ, এই দেশের মধ্যে যদি হয় বা মিয়ানমার বা সরকার কর্তৃক গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা নাগরিকত্ব গ্রহণের জন্য নিষিদ্ধ ঘোষিত রাষ্ট্র ছাড়া বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন যে কোনো রাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন। তবে কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টের বিচারক, জাতীয় সংসদ সদস্য বা সাংবিধানিক পদে অধিষ্ঠিত বা শৃঙ্খলা বাহিনীতে বা প্রজাতন্ত্রের অসামরিক কর্মে বা পদে নিয়োজিত থাকাকালে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না। যে মিথ্যা বা বিকৃত তথ্য প্রদান বা তথ্য গোপন করে এই আইনের অধীন নাগরিকত্ব সংক্রান্ত অপরাধের জন্য অপরাধীকে অনধিক 1 লক্ষ টাকা জরিমানা বা অনধিক 5 বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যায়। সন্দেহজনক গতিবিধির জন্য পাকিস্তান দূতাবাসের তথ্য সচিবের ব্যক্তিগত সহকারীকে পুলিশ আটক করলেও গুলশান থানায় কয়েক ঘন্টা বৈঠকের পর ছেড়ে দিয়েছে। সোমবার দুপুরে গুলশান এলাকার সুপার শপ আগোরার সামনে থেকে পাকিস্তান দূতাবাসের তথ্য সচিব ব্যক্তিগত সহকারী আরবার আহমেদ খানকে সন্দেহজনক গতিবিধির জন্য আটক করে পুলিশ। আটক করার পর তাকে গুলশান থানায় রাখা হয়। পরে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা এই বিষয়টি নিয়ে গুলশান থানায় বৈঠক করেন। বৈঠকের কিছুক্ষণ পরেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আগামী মে মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেনের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক ও পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সন্ধ্যায় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমরা আশা করছি মে মাসের শেষ সপ্তাহ নাগাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা চট্টগ্রাম 4 লেন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। ড্রাইভারদের আরও মনোযোগী হতে হবে, তাদের আরও ট্রেনিং দরকার। ড্রাইভাররা অনেক সময় স্টিয়ারিং ধরেই পথের রাজা হয়ে যায় এবং তারা কোনো নিয়ম শৃঙ্খলা মানতে চায় না। তো এই ব্যাপারে আমরা মালিক শ্রমিকদের সহ স্টেক হোল্ডারদের নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছি। মার্চে কাউন্সিল সম্পূর্ণ করতে তৃণমূল পর্যায়ে তৎপরতা শুরু করেছে বিএনপি। এমনটাই জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে সন্ধ্যায় বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, আমরা মার্চে বলেছি আমরা আবার আমাদের স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, মিটিংয়ে ডেট সিদ্ধান্ত হবে। জেলাগুলোতে আপনার কাউন্সিল হচ্ছে, আবার সামনে হবে এবং যাতে প্রাথমিক কাজ সেটা শুরু হয়ে গেছে। কারণ আপনারা জোরালোভাবে চেষ্টা চাচ্ছেন যে মার্চের মধ্যে। জোরালো হবে না, আমরা মার্চের মধ্যে ইনশাল্লাহ করব। সম্প্রতি সারা বিশ্বে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে জিকা ভাইরাস। ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশাই এই ভাইরাস সংক্রমণের জন্য দায়ী। IEDCR এর পরিচালক বলেছেন, বাংলাদেশে এই রোগের ঝুঁকি কম হলেও তারা গুরুত্ব দিচ্ছেন বিষয়টিকে। আর বিশেষজ্ঞদের মতে জিকা ভাইরাসের আক্রমণ ঠেকাতে দরকার সচেতনতা। বিশ্বব্যাপী নতুন এক আতঙ্কের নাম জিকা ভাইরাস। ভাইরাসটি সংক্রমণ ঘটেছে এমন কোনো রোগীকে এডিস মশা কামড়ানোর মধ্য দিয়ে এটি স্থানান্তরিত হয়। পরে ওই মশা অন্যদের কামড় দিলে তা ছড়াতে থাকে। তবে সবচেয়ে উদ্বেগজনক যে তথ্যটি উঠে এসেছে তা হলো গর্ভবতী মায়েরা জিকা ভাইরাসে আক্রান্ত হলে শিশুটি মাইক্রোসেফালি বা ছোট আকৃতির মাথা ও ক্ষতিগ্রস্ত ব্রেইন নিয়ে ভূমিষ্ঠ হতে পারে। গত বছর মে মাসে ব্রাজিলে জিকার প্রাদুর্ভাব দেখা যায়। তারপর থেকে এ পর্যন্ত বিশ্বের 20টিরও বেশি দেশে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। এদিকে গত 28 জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ভারতসহ যে কোনো উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি রয়েছে। এমন অবস্থাতে স্বভাবতই প্রশ্ন ওঠে, বাংলাদেশের জিকা ভাইরাসের ঝুঁকি কেমন? IEDCR পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, এডিস মশা যার মাধ্যমে এই রোগ ছড়ায় সেটি আছে, কিন্তু যেহেতু জিকা ভাইরাসটি বাংলাদেশে এখনও নেই সেহেতু আমরা এটিকে এখনই চিন্তার কারণ মনে করছি না। প্যারাসাইটোলজি ও মাইক্রোবায়োলজি বিশেষজ্ঞ পরিচালক অধ্যাপক বেনজির আহমেদ বলেন, ভাইরাসটি বাংলাদেশে প্রবেশের ঝুঁকি তুলনামূলকভাবে কম, কারণ দক্ষিণ আমেরিকা দেশগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ খুব বেশি নেই। মিলেনিয়াম
আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। বিশ্বব্যাপী বাঙালিরা নানা আয়োজনে স্বাগত জানিয়েছেন ২১ মাসকে। সে উপলক্ষে নিউ ইয়র্কে পালিত হলো জাতিসংঘের সদর দপ্তরের সামনে অমর ২১ উদযাপনে ২৫ বছর পূর্তি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে মাসব্যাপী অনুষ্ঠানমালা। নিউ ইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন এবং বাঙালি চেতনা মঞ্চ এর যৌথ আয়োজনে ১ ফেব্রুয়ারি ২০১৬ এর জাতিসংঘের সদর দপ্তরের সামনে উন্মোচন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাস্কর্য। ভাস্কর্য উন্মোচন করেন মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল শামীম আহসান। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউ ইয়র্কস্থ রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং লেখক, প্রকাশক, নাট্যকার ও সঙ্গীত শিল্পী সহ সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দ। বাংলাদেশি অধ্যুষিত নিউ জার্সি প্যারাসনে ভ্রাম্যমাণ কনসুলেটের সার্ভিস এর মাধ্যমে কনসুলার সেবা প্রদান করা হয়েছে। প্রায় ২ শতাধিক বাংলাদেশি এই সেবা গ্রহণ করেন। নিউ জার্সি থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দে বাবলু জানিয়েছেন, গত ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৩৬ ইউনিয়ন এভিনিউতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে আয়োজিত ওই কনসুলার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশিরা পাসপোর্ট নবায়ন, বাংলাদেশি পাসপোর্ট সংশোধন, নো ভিসা রিকোয়ার্ড সিল, সনদপত্র প্রত্যয়ন, পাওয়ার অব অ্যাটর্নি সত্যায়ন, দ্বৈত নাগরিকত্ব সনদের জন্য আবেদন সহ নানাবিধ সেবা প্রদান করা হয়। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার কর্মকর্তা জানান, আগামীতেও জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার এই ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে। এ সময় সেখানে উপস্থিত বাংলাদেশিরা নিউ জার্সিতে একটি স্থায়ী কনসুলেট অফিস স্থাপনের বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান। সবার পক্ষ থেকে আমি আবেদন জানাচ্ছি সরকারের কাছে একটা স্থায়ী কনসুলেট সার্ভিস এখানে স্থাপন করা হোক। হবিগঞ্জে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। সোমবার সকালে এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের অডিটোরিয়ামে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জহির। আমাদের হবিগঞ্জ প্রতিনিধি এম এ আজিজ সেলিম জানান, জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২৬টি স্টল অংশগ্রহণ করে। অনলাইন কমপ্লেন্স রেজিস্ট্রার, শিক্ষক প্রশিক্ষণ সহ বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি সকলের দৃষ্টি আকর্ষণ করে। মেলায় সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শফিউল আলম, A2I প্রোগ্রামের ক্যাপাসিটি ডেভেলপার স্পেশালিস্ট মানিক মাহমুদ প্রমুখ। আমি তিনটে পয়েন্ট বলবো সেখানে আগে সমস্যা করার জন্য এবং এই মেসেজগুলো সর্বস্তরে এখান থেকে সেবা দেওয়া হবে। যশোরে বেনাপোল সীমান্ত দিয়ে শিশুসহ ৫ বাংলাদেশি নারীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। এসব নারী বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে সীমান্তের চোরাই ঘাট দিয়ে ভারতে গিয়েছিলেন। যশোর থেকে তরিকুল ইসলাম মিঠু জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে এসব নারী দীর্ঘদিন জেলে অবস্থান করছিলেন। এরপর বাংলাদেশের মহিলা আইনজীবী সমিতির কর্মীরা যোগাযোগ করলে আটককৃতদের ফেরত পাঠাতে সম্মত হয়। এক পর্যায়ে রোববার দুপুর ২টোর দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF বেনাপোল আন্তর্জাতিক BGB চেকপোস্ট দিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড BGP এর উপস্থিতিতে তাদের মহিলা আইনজীবী সমিতির কর্মীদের হাতে তুলে দেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে র্যাগিংয়ের ঘটনায় ৫ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সিলেট থেকে আবু তাহের চৌধুরী রিপোর্ট। র্যাগিংয়ের নামে অনেক সময় মানসিকভাবে অত্যাচারও করা হয়।
সাবির এই ঘটনা বিস্তারিত তদন্তের জন্য পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলমকে আহ্বায়ক করে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অন্য 2 সদস্য হলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভিন ও অর্থনীতি বিভাগের প্রভাষক মুন্সি নাসের ইবনে আফজাল। সিলেটে জৈন্তাপুর প্রয়োজনীয় সার, কীটনাশক, ঔষধ ও সেচ প্রকল্পের অভাবে কয়েক শত হেক্টর জমিতে বোরো ধান চাষ ব্যাহত হচ্ছে। বাম্পার ফলন নেই কোনো সম্ভাবনা। প্রান্তিক চাষিদের পরিবারে নেমে এসেছে হাহাকার। আমাদের জৈন্তা প্রতিনিধি SM রাজু জানান, এই উপজেলায় নিম্নাঞ্চলের প্রান্তিক চাষিরা কৃষির উপর নির্ভরশীল। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি সময়ে জৈন্তাপুরের নিম্নাঞ্চলগুলোতে শীতের ঘন কুয়াশা উপেক্ষা করে বোরো চাষের জমির পরিচর্যায় ব্যস্ত রয়েছেন তারা। পাশাপাশি চাষ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির রবি শস্য। আর তাই তো শীতকালীন সময়ে সবজির বাম্পার ফলন ফলাতে পারেনি এখানকার চাষিরা। প্রয়োজনীয় সার, কীটনাশক ও পানি সেচের অভাবে বিনষ্ট হয়ে গেছে শত শত হেক্টর রবি শস্য রোপণকৃত জমির ফসল। দিতে পারতেছি না, সেচের ব্যবস্থা যদি করে দেয় সরকার, তাহলে আমরা অনেক লাভবান হবো। এটাই আমাকে অনুরোধ, আবেদন। এবং কি মনে করুন, আমরা সরকারের কাছে কোনো সাহায্য পাইতেছি না, কোনো পাইতেছি না। এই কারণে মনে করেন আমাদের ধান এগুলা নষ্ট হয়ে গেছে, এগুলা ধান মরে যেতেছে বীজ বেগরে এবং কি মনে হয় সার বেগরে। আমরা যারা নাকি কৃষক তারা আমরা কোনো কিছু পাইতেছি না, যারা নাকি কৃষক না তারা অনেক কিছু পাইতেছে, সার পাইতেছে, বীজ পাইতেছে, বিষ পাইতেছে, অনেক কিছু তারা পাইতেছে। আমাদের সারও নাই, এখানে বীজও নাই, আমাদের ধানগুলো। এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। 2015-তে স্পেনের অন্যতম বৃহত্তম 2 ব্যাংক কাইজা ও পপুলার প্রত্যাশিত মুনাফা অর্জনে ব্যর্থ হয়েছে। যদিও গত বছরের শেষ প্রান্তিকে বেশ ভালো ব্যবসা করেছে আর্থিক প্রতিষ্ঠান দুটি। সেই সঙ্গে বাজারে চাঙ্গা ছিল প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম। তবে এই সময় স্পেনের ব্যাংকিং খাতে প্রতিনিধিত্ব করা অন্য ব্যাংকগুলোর অবস্থা তুলনামূলকভাবে বেশ ভালো ছিল। সাদাবেলা সহ অন্যান্য ব্যাংকগুলো তাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সক্ষম হয়েছে। এদিকে দেশটি ব্যাংকিং খাতের এই ঘুরে দাঁড়ানোকে স্বাগত জানিয়েছে বিশ্লেষকরা। তারা বলেছে, ব্যাংকগুলো এই ব্যবসায়িক সাফল্য ও মুনাফা অর্জনের ধারা এটাই প্রমাণ করে যে এ খাতে স্থিতিশীলতা ফিরে এসেছে। ইরানের পর এবার এয়ারবাস সুপার জাম্বো A380 মডেলের বিমানের অর্ডার দিয়েছে জাপানের অল নিপ্পন এয়ারবাস। সম্প্রতি এয়ারবাসের কাছে 12টি A380 মডেলের সুপার জাম্বো জেটের অর্ডার দিয়েছে ইরান। এরপর পরই এই মডেলের 3টি বিমানের অর্ডার দেয় জাপান। প্রায় 3 বছর ধরে অর্ডার কমতে থাকা বাজারে এয়ারবাস এর মডেলের টিকে থাকা নিয়ে যে সংখ্যা তৈরি হয়েছিল, নতুন এই অর্ডারের মধ্যে দিয়ে সেই সংখ্যা কেটে গেছে। 15টি বিমানের মূল্য ধরা হয়েছে $650 কোটি। বর্তমান বছরে এই মডেলের 30টি বিমান নির্মাণের সক্ষমতা রয়েছে এয়ারবাসের। নতুন প্রযুক্তির ব্যবহার আর দক্ষ জনবল তৈরির মাধ্যমে টেক্সটাইল শিল্পের ব্যাপক সম্ভাবনা কাজে লাগাতে চায় শিল্প মালিকরা। তাদের এমন আশাবাদের সঙ্গেই শেষ হয়েছে 13তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল মেশিনারিজ প্রদর্শনী। 4 দিনের প্রদর্শনীতে চীন, তাইওয়ান, জাপান, জার্মানি আর ইতালি সহ বিশ্বের 13টি দেশের 1000 প্রতিষ্ঠান অংশ নেয়। সেখানে তাদের প্রদর্শিত অত্যাধুনিক যন্ত্রাংশের সঙ্গে দেশীয় উদ্যোক্তারা পেয়েছেন মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থার জন্য হালনাগাদ প্রযুক্তি জ্ঞানও। তবে শুধু বিদেশি প্রতিষ্ঠান নয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রদর্শনীতে উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল দেশীয় প্রতিষ্ঠানগুলোরও। প্রদর্শনীটির মাধ্যমে দেশের টেক্সটাইল শিল্পের উন্নয়নের পাশাপাশি 2021 সালের মধ্যে তৈরি পোশাক খাতে রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণেও অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবার মিলেনিয়াম খেলার সংবাদ। অনেকদিন ধরেই চলা গুঞ্জনটা অবশেষে সত্যি হলো। আগামী মৌসুমে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে যোগ দিচ্ছেন এখন বায়ার্ন মিউনিখে দায়িত্বে থাকা পেপ গুয়ার্দিওলা। স্প্যানিশ এই কোচের সঙ্গে 3 বছরের চুক্তির খবরটি সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করে সিটি কর্তৃপক্ষ। বিবৃতিতে জানানো হয়, চলতি মৌসুমের শেষে আগামী 30 জুন সিটি ছাড়বেন বর্তমান কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি। 2013 সালে ইংল্যান্ডের ক্লাবটিতে যোগ দেওয়ার পর একটি করে প্রিমিয়ার লিগ ও লিগ কাপ শিরোপা জেতেন চিলির এই কোচ। বার্সেলোনার হয়ে 4 বছরের 2টি ইউফা চ্যাম্পিয়ন্স লিগ ও 3টি লা লিগা লিগ সহ মোট 14টি শিরোপা জেতা গুর্দিওয়ালাকে অনেকদিন থেকে পেতে যাচ্ছিল সিটি। তবে 2012 সালে কাতালান ক্লাবটি ছাড়ার পরের বছর বায়ার্ন মিউনিখে যোগ দেন তিনি। এরপর গত মৌসুমের শেষে আবারও গুর্দিওয়ালা সিটিতে আসার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়।
পরে গত ডিসেম্বরে হাই প্রোফাইল এই কোচ বার্ন ছাড়ার ঘোষণা দেন। একই সঙ্গে ইংল্যান্ডের কোনো ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানান। তখন নতুন করে ৪৫ বছর বয়সী এই কোচের সিটিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়। সোমবার ঘোষণাটি সেটাই সত্যি হলো। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সিরিয়া শান্তি আলোচনা চালিয়ে নেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। সৌদিতে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে আটক ৩৩। আইওয়াতে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রধান দুই দলের প্রার্থীরা। নাগরিকত্ব আইন অনুমোদন, দ্বৈত নাগরিকত্বের সুযোগ বাড়ছে। ম্যান সিটির কোচ হচ্ছেন গুর্দিওয়ালা। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।